ভাবাদর্শগতভাবে, মতাদর্শগতভাবে যে জিনিসটা, যে ভাবনাটা বিজেপি চাপিয়ে দিতে চায় এবং যেটাকে পুঁজি করে তারা রাজনীতি করে, অমর্ত্য সেন এবং তার মতো চিন্তাবিদরা তার বিরুদ্ধে দাঁড়ানো একটা বিরাট বড় স্তম্ভ, পিলার। আজকে আমাদের দেশে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ তো নেই, যাদের কথা আমরা উল্লেখ করছিলাম, যে যাদের ভাবাদর্শ বাঙালি অনুসরণ করে, যারা বাংলার আইকন, তারা নেই। এদের সঙ্গে আমি তুলনা করছি না, কিন্তু অমর্ত্য সেন আজকের বাংলার একজন আইকন, যে উদারবাদী চিন্তা, যে সহিষ্ণুতা, যে পরমত সহিষ্ণুতা, পরধর্ম সহিষ্ণুতা, তার কথা রবীন্দ্রনাথ বলেছেন, স্বামী বিবেকানন্দ প্র্যাকটিস করেছেন, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি যে উদার ভাবনা, মনুবাদ বিরোধী ভাবনা, ব্রাহ্মণ্যবাদ বিরোধী ভাবনা, তার প্রতিনিধিত্ব করেন, এই সমস্ত ভাবনাগুলোর প্রতিনিধি একজন আইকন হলেন অমর্ত্য সেন। আজ যদি বাংলার ভাবনাকে ধ্বংস করতে হয়, বাংলার স্বাধীন চেতনাকে আক্রমণ করতে হয়, তাহলে অমর্ত্য সেনের মতো মানুষকে এবং তাদের ভাবনাকে ধারাবাহিকভাবে আক্রমণ করা দরকার। আমরা এর আগেও দেখেছি, অমর্ত্য সেন যখন ভারতের কোনো ঘটনা, সাম্প্রদায়িক বিদ্বেষের ঘটনা, বিভাজনের ঘটনা ইত্যাদি নিয়ে মত প্রকাশ করেছেন, তখন সংঘ পরিবারের লোকজন, হিন্দুত্ববাদী রাজনীতির লোকজন, তারা বলছে উনি তো ভারতীয় নন, উনি কেন আমাদের ব্যাপারে কথা বলছেন? আরে মশাই, আমরা যে প্রতিদিন প্রতি মুহূর্তে বাংলাদেশের দীপু দাসকে জ্বালিয়ে দেওয়ার কথা বলছি, বলবো না? বেশ করছি, বলছি। পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তে, যে কোনো পীড়নের ঘটনার বিরুদ্ধে কথা বলার অধিকার আধুনিক সভ্যতা আমাকে দেয়। আর উনি যে ভারতীয় নন, উনি অন্য দেশের নাগরিক, এটা সম্পূর্ণ ভুল কথা। আমার ধারণা বিজেপি নেতারা এটা ভালো করেই জানেন, এটা না জানার কথা নয়। অধ্যাপকের চাকরি করেন, কেন্দ্রীয় মানে অধ্যাপকের চাকরিটা তো করেন, কেন্দ্রীয় মন্ত্রিত্ব করেন, এটা জানার কথা। না জানেন যারা, তাদের সেটা লজ্জা। জেনেও যদি তারা এই কথা বারবার প্রচার করেন, তাহলে বুঝতে হবে ইচ্ছা করে মিথ্যা কথা বলছেন, যেটা রাজনীতির ধর্ম। আমরা এখন তো অভ্যস্ত হয়ে গেছি, কেউ কিছু মনে করে না। ওই ভাবনাটাকে অ্যাটাক করা, এটা হচ্ছে আসল আক্রমণের লক্ষ্য। আর যে বললাম, ওই যে রোবটের মতো কাজ হয়, যন্ত্রের মতো কাজ হয়। ইলেকশন কমিশনের যে কোনো একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তিনি এগুলো ইচ্ছা করলেই তার টেবিলে বসে সমস্যার সমাধান করে ফেলতে পারেন। তার বাড়িতে আবার কাগজ নিয়ে যাওয়া, নোটিশ দেওয়া, ৩ জন লোকের যাওয়া, এসবের পয়সা কে জোগাচ্ছে? জোগাচ্ছে তো আমি আর আপনি। কেউ তো নিজের নিজের পকেটের পয়সা দিয়ে ইলেকশন কমিশন বা তার লোকেরা কাজ করছে না। রাষ্ট্রের পয়সা, সরকারের পয়সা, আমাদের পয়সায় কাজ করছে। সেই জন্য যদি অদ্ভুত, অপ্রয়োজনীয় এ ধরনের কাজ হতে থাকে, তা নিয়ে আমাদের কথা বলার অধিকার আছে, প্রয়োজন আছে, আমাদের বলতে হবে। যেটা বলার চেষ্টা আমরা এখন করছি। অমর্ত্য সেন সম্পর্কে যেহেতু বলছি, আর ২-৪টে ছোট কথা বলে শেষ করি। ১৯৯৮ সালে তিনি যখন নোবেল পুরস্কার পান, তারপরে একবার এবং তারপরে ২০০৮-৯ সালে একবার আমার সুযোগ হয়েছিল তাকে দীর্ঘ
ইন্টারভিউ নেওয়ার তার। সাধারণ কথাবার্তার মধ্যে অসাধারণ ভাবনা, প্রজ্ঞার যে বিচ্ছুরণ আমি দেখেছি। আমি একলা নয়, তার সঙ্গে যারা কথা বলেছেন, ইন্টারভিউ নিয়েছেন সাংবাদিক হিসেবে, তারা সকলেই তা প্রত্যক্ষ করেছেন। অমর্ত্য সেনের ভাবনাগুলো কেন এই অতি দক্ষিণপন্থী নয়া উদারবাদী রাজনীতির কাছে চ্যালেঞ্জ, সেটা একটু বলি। আমাদের এখন একটা বোঝানো হয় প্রতিপদে যে নেহেরু যমুনা সবকিছুই তো ভুল, মানে উদারপন্থী একটু সমাজবাদী ভাবনার যে অর্থনীতির চলন, সেটা খুব ভুল ছিল। সঞ্জীব সান্যাল বলে একজন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রধান উপদেষ্টা আছেন, খুবই আহ, জ্ঞানী ব্যক্তি, খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিও বটে বিজেপি থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে। তিনি যেমন একটা কথা বললেন অতি সম্প্রতি, ইন্ডিগো এয়ারলাইন্স এর এই যে বার বৃদ্ধি, যার কয়েকদিন আগে আপনাদের নিশ্চয়ই মনে, সারা দেশের বিমান পরিবহন ব্যবস্থা কার্যত বসে গিয়েছিল। তো প্রসঙ্গে উনি বললেন যে এরকম স্মার্ট কথা শুনতে দারুণ লাগে, ইউ ক্যান ট্যাক্স সাকসেস। আপনাদের সাফল্যের উপরে কর বসাতে পারেন না, সাফল্যকে তো ট্যাক্স করতে পারেন না। ইন্ডিগো সফল হয়েছিল, কেন ভারতের বিমান পরিষেবাটা বসে পড়ে গেছিল, আমরা কেউ ভালো করে খবর নিয়েছি? গেছিল তার কারণ হচ্ছে ইন্ডিগোকে বলা হয়েছিল নিয়ম মেনে চলতে, পাইলটদের আন্তর্জাতিক বিধি অনুসারে রাত্রিবেলা 2টি ল্যান্ডিং করার কথা, ইন্ডিগো পাইলটদের 6টা পর্যন্ত করতে হচ্ছিল। 1 বছরের বেশি আগে বলা হয়েছিল অমুক তারিখ থেকে বিধি কার্যকর করা হবে, তোমরা ব্যবস্থা নাও। কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সরকারের সঙ্গে ভিতরে ভিতরে কি বোঝাপড়া হয়েছিল আমি জানি না, কিন্তু ব্যবস্থা কিছু নেওয়া হয়নি। সেই জন্য সেই বিধি যখন কার্যকর করা হলো, তখন ইন্ডিগোর বিমান পরিষেবা ধসে যাওয়ার মতো অবস্থা হলো। ভাবুন, আমাদের, আমার আপনার মতো সাধারণ যাত্রীদের নিরাপত্তার জন্য সারা পৃথিবীতে যে বিধি আছে, সেই বিধি মেনে চলার জন্য 1 বছর আগে নোটিশ দেওয়া হয়েছিল, তাতে তা করেনি। আমাদের যে রেগুলেটর আছে, যে নিয়ন্ত্রণকারী সংস্থা আছে, ডিজিসিএ, ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, তারা সেটা এনফোর্স করেনি। যখন বিমান পরিষেবা ভেঙে পড়লো, তখন তাদের কি করা হয়, তাদের আরেকটু বেশি সময় দেওয়া হয়েছে, কিছু ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ কিনা আমার আপনার নিরাপত্তার বিনিময়ে, আমার আপনার বিমান পরিবহনের নিরাপত্তাকে স্টেকে রেখে, বাজি রেখে ইন্ডিগো সাফল্য অর্জন করছে এবং নিয়ন্ত্রণকারী সংস্থা তা হতে দিয়েছে। এই যে খুব চালাক চালাক কথা দিয়ে আসল সত্য ঢেকে রাখার প্রয়াস, অমর্ত্য সেন তার প্রবল বিরোধী। তিনি, তার শিক্ষা প্রশ্ন করার শিক্ষা, প্রশ্ন করলে উত্তরগুলো আস্তে আস্তে বেরোতে থাকে। সেই জন্যই অমর্ত্য সেন যখন দেশে ক্রমাগত অর্থনৈতিক বৈষম্য বেড়ে ওঠার কথা বলেন, যখন সাম্প্রদায়িক বিভাজনের কথা বলেন, বিদ্বেষের কথা বলেন, তার ফলে শুধু তার নৈতিক দিকটা নয়, তার তো একটা নৈতিক দিক আছেই। একটা মানুষকে তার ধর্মের কারণে পেটানো উচিত কি উচিত নয়, এ প্রশ্নের তো কিছু মানুষ বলবে উচিত, কিছু মানুষ বলবে উচিত নয়। আমি মনে করি যারা উচিত নয় বলছেন তাদের অবস্থানটা নৈতিক, যারা উচিত বলছেন শুধু ধর্মের কারণে একটা মুসলমানকে ধরে পেটানো যায় যারা মনে করেন, তারা অনৈতিক অন্যায় কাজ করছেন। এটা হচ্ছে আমার এবং ফোর্থ পিলার উইথ দ্য পিপলের বিশ্বাস। এই বিশ্বাস নিয়ে কিন্তু তর্ক চলে না, বিশ্বাস কিন্তু অঙ্ক করে প্রমাণ করা যায় না। অমর্ত্য সেনের অর্থনীতি, যে অর্থনীতি উনি উদ্গাতা, সারা পৃথিবীতে তিনি একলা নন, অনেকেই আছেন, তিনি অন্যতম অগ্রপুরুষ। তিনি অর্থনীতি সেই শাখাটার নামই হচ্ছে নরম্যাটিভ ইকোনমিক্স, পজিটিভ ইকোনমিক্স,
আহ, শুধু তথ্য বিশ্লেষণ করে এক ধরনের অর্থনীতি হতে পারে। কেন আমি গরিব, অমুক আম্বানি আমার থেকে অনেক বেশি বড় লোক, সেটা একটা অঙ্ক করে দেখানো যেতে পারে যে আমার মতো গরিবের সংখ্যা কেন বেশি, আমার থেকে আরো গরিবের সংখ্যা কেন আমার দেশে আরো বেশি, আরো গরিবের সংখ্যা আরো বেশি, কেন আম্বানি আদানিদের মতো লোকের সংখ্যা কত কম, তাদের হাতে কত অর্থ, আমাদের হাতে কত অর্থ, এগুলো অঙ্ক করে একরকম করে পরিষ্কার করে দেখানো যায়, সেটা এক ধরনের অর্থনীতি, সেটাকে পজিটিভ ইকোনমিক্স বলা হয়। তাই উল্টো দিকে অমর্ত্য সেনদের প্রস্তাবিত এবং প্রবর্তিত নরমেটিভ ইকোনমিক্স হচ্ছে ঔচিত্যের কথা বলে। তারা তারা শুধু বৈষম্যের কথা বলে না, বৈষম্য নিরসনের চেষ্টা করার কথা বলে, প্রেসক্রিপশন দেয়, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় সেটা বলে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এটা কিন্তু বিশ্বাসের ব্যাপার, এটা কিন্তু অঙ্ক করে প্রমাণ করা যায় না। কেউ যদি বিশ্বাস করেন যে জন্মসূত্রে যে নিচু জাতে যার জন্ম, যে গরিব, তার সারা জীবন সেরকমই থাকা উচিত, তার কোনো অধিকার নেই ভালো শিক্ষার, তার কোনো অধিকার নেই ভালো জীবনযাপনের, তার কোনো অধিকার নেই বিমান যাত্রার, তাহলে সেটা অঙ্ক করে ভুল প্রমাণ করা যায় না। উল্টো দিকে তিনি বিশ্বাস করেন যে প্রতিটি মানুষের জন্মসূত্রে অধিকার আছে ভালো শিক্ষা পাওয়ার, স্বাস্থ্যের সুযোগ পাওয়ার, সেটাও বিশ্বাসের ব্যাপার, এটা কেউ অঙ্ক করে প্রমাণ করতে পারবেন না এর দুটোর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল। অমর্ত্য সেন রায় দ্বিতীয় পথের কথা বলেন, সমান সুযোগের কথা বলে, বারবার বলেন। জন্মের সুবাদে জাতি হোক, ধর্ম হোক, বর্ণ হোক, লিঙ্গ হোক, নারী পুরুষ হোক, নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ, স্বাস্থ্যের সুযোগ, শিক্ষার সুযোগ, এগুলো কথা তারা বলেন। এই কথাটা নয়া উদারবাদী অর্থনীতির যারা প্রবক্তা, যে পথ আসলে বিজেপি অনুসরণ করে, মুখে খুব স্পষ্ট করে সে কথা না বলে, তাদের সামাজিক দর্শনের পুরো বিরোধী, তাদের অর্থনৈতিক ভাবনার পুরো বিরোধী। এই বিরোধী ভাবনার একটা বড় স্তম্ভ অমর্ত্য সেন, সেই জন্য অমর্ত্য সেন আক্রমণের লক্ষ্য। 92 বছর বয়সের একজন মানুষ, যিনি ভোট যদি দেন বিজেপির বিরুদ্ধেই ভোট দেবেন বোঝাই যায়, তিনি বিজেপির বিরুদ্ধে ভোট দিলেও কিছু যায় আসে না, পক্ষে ভোট দিলেও কিছু যায় আসে না, তার ভোটে কিচ্ছু যাবে আসে না। তিনি আদৌ ভোট আর দেবেন কিনা কোনোদিন এসে, সেটাও কেউ জানে না। তাকে নিয়ে যে শোরগোল হচ্ছে, তাতেও বিজেপির আপাত দৃষ্টিতে সাধারণ মানুষের কাছে খুব বেশি মানে তাদের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে তাও নয়, কিন্তু ওই মৌলিক ভাবনার জায়গাটা থেকে অমর্ত্য সেন বিরাট চ্যালেঞ্জ বিজেপির ভাবনার কাছে।